और मैं ये बात बोलता हूं आप लोगों को कि जे भी आदमी कांग्रेस में वोट देने चाहते हैं, दीजिए वोट खुल के, मारिए वोट। इनके रहमो करम में आप लोग नहीं पकड़। आपको अच्छा नहीं लग रहा है, বিজেপি যদি ভালো না লাগে তাহলে কংগ্রেসকে ভোট দিন, ফেসবুকে লাইভে আবেদন বিজেপি নেতার। আর সেই বিজেপি নেতার ফেসবুক লাইভ ভাইরালকে ঘিরে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। পাল্টা তৃণমূলের দাবি বিজেপি ও কংগ্রেসের মধ্যে ষাটঘাট রয়েছে, এটা প্রমাণ। জানা গিয়েছে গোয়ালপুখুর বিজেপি নেতা তথা বিজেপির রাজ্য মাইনরিটি সম্পাদক গোলাপ সারওয়ার এই ফেসবুক লাইভে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন। এবারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল, অন্যদিকে কংগ্রেসের প্রার্থী আলী ইমরান রহমান ওরফে ভিক্টর ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আর এই লোকসভা কেন্দ্রে গোয়ালপুকুর, চাকুলিয়া ও ইসলামপুর এই তিনটি বিধানসভায় মাইনরিটি ভোটের সংখ্যা বেশি রয়েছে। আর এই মাইনরিটি ভোট পাওয়ার জন্য এলাকা চষে প্রচার করছেন এই তিন প্রার্থী। প্রচারে বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পালের সামনে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন রাজ্য বিজেপির মাইনরিটি সম্পাদক গোলাপ সারওয়ার। অন্যদিকে দলীয় প্রার্থীর পাশাপাশি ফেসবুক লাইভেও কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন করছেন তিনি। আর এই ফেসবুক লাইভে এখন রীতিমতো ভাইরাল। তিনি আরো বলেন, কংগ্রেস ভোট কাটা পার্টি নয়, কংগ্রেস একটা ন্যাশনাল পার্টি। অন্যদিকে গোয়ালপুকুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানির দাবি বিজেপি ও কংগ্রেসের মধ্যে ষাটঘাট রয়েছে, এটা প্রমাণ হয়ে গেল। অন্যদিকে বিজেপির জেলা সহ সভাপতি সুরজিৎ সেনের সাফাই, তৃণমূলকে রুখতে গেলে তাই বিজেপিকে ভোট না দিলে বিরোধীকে ভোটটা দিতে বলেছে বলে সাফাই দেন তিনি। এবং এখানে বিজেপির সাথে ষাটঘাট নয়, এখানে তৃণমূল, কংগ্রেস, বামফ্রন্টের মধ্যে ষাটঘাট রয়েছে বলে পাল্টা দাবি করে তিনি। और मैं ये बात बोलता हूं आप लोगों को कि जे भी आदमी कांग्रेस में वोट देने चाहते हैं, दीजिए वोट खुल के, मारिए वोट। इनके रहमो करम में आप लोग नहीं पकड़। आपको अच्छा नहीं लग रहा है, ये लोग टीएमसी के नेता सब बीजेपी के बारे में अनसन समझा देता है, तो छोड़िए ना, मारिए ना कांग्रेस में वोट। ये टीएमसी के नेता के कहने पे आज तक आप लोग बीजेपी को समर्थन नहीं किए, बीजेपी में वोट नहीं मारे, कोई बात नहीं, आपके पास तो ऑप्शन है। वो वोट कटवा पार्टी नहीं है, वो तो नेशनल पार्टी है। मैं जो बीजेपी पार्टी के लिए वोट दीजिए, नहीं देना है, मगर अगर आपको समझा रहा है बड़े बड़े नेता यहां का कि बीजेपी, तो कृष्ण कल्याणी कौन सा झंडा से जीता था एमएलए? आप सवाल कीजिए ना उन टीएमसी के नेता से, कीजिए सवाल, आपको सारे जवाब मिल जाएगा। मगर इंशाअल्लाह मैं आपको सही मशवरा दूंगा, सही राय दूंगा, गलत नहीं बोलूंगा। मैं आप लोगों को हमेशा, मैंने आपके लिए लड़ा, आपके लिए जीता, आपके लिए जद्दोजहद किया, मगर कांग्रेस वोट कटवा पार्टी नहीं है। और ये टीएमसी का नेता सब या कोई भी नेता समझा, तो फिर कल्याणी कौन सा पार्टी का है? कल्याणी किस झंडा से जीता था? पूछिए जाके रायगंज में। और करीम चौधरी इतना सीनियर नेता, उसको टिकट नहीं दिया, हमारा दिया, मगर टिकट किसको दिया? जो बीजेपी से जीता था उसको टिकट दिया। और पूरे মানে এটা বোঝা যাচ্ছে কি সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে বিজেপির আর কংগ্রেসের গোপনীয় জোট আছে। কেন? কিছু বিজেপি নেতার বক্তব্য শুনলাম, ওরা বলছে কি কে যদি বিজেপিতে ভোট না দাও কংগ্রেসে ভোট দাও। কিছু কংগ্রেসের নেতা বলছে কি যদি কংগ্রেসে ভোট না দাও বিজেপিতে ভোট দাও। এর মানে কিছুদিন আগে আমরা শুনেছিলাম কি শুভেন্দু অধিকারী বাবু, ওদির বাবু, তারপরে সূর্য বাবু, মোহাম্মদ সালিম, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, এদের একটা গোপনীয় মিটিং হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে, আপনার অমিত শাহর সঙ্গে। এটা আজকে প্রমাণিত হচ্ছে। ওরা ভালো করে জানে এটা কি গতবার মোহাম্মদ সালিম সাহেব 1,81,000 ভোট পেয়েছিল, আর শ্রীমতী দীপা দাস মুন্সি 83,000 বা 81,000 ভোট পেয়েছিল, যার ফলে আমাদের টিএমসি প্রার্থী হেরে গেছিল। আর এটা শুধু এখানে না, পুরো রাজ্যতে ওরা 42টা সিটে আমাদের মুখ্যমন্ত্রীর কনফিডেন্স লেভেল, আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির কনফিডেন্স লেভেল, 42টা সিটের প্রার্থী ব্রিগেডে 20 লক্ষ মানুষের সামনে উনি ডিক্লেয়ার করে দিলেন। কিন্তু তারপরে এরা কতদিন পরেও ওরা করতে পারেনি, কেন এদের মাঠে কেউ নাই। এরা শুধু ট্যাকটিক্যাল অ্যালায়েন্স করে
আমাদেরকে ডিফিট দিতে চায়। আমাদেরকে কেউ ডিফিট দেওয়ার মতো বাংলায় নেই। এক। 2 নম্বর, বিজেপির কোনো সিট আসবে না, এটা সাংবিধান থাকেন আপনারা। কংগ্রেস কোনো জায়গায় থাকবে না, 42টার মধ্যে 42টাই আসবে। কেন? শ্রীমতী দীপা দাস মুন্সি প্রার্থী হয়েছিলেন 2009-তে, 1,17,000 ভোটে জিতেছিলেন। আর 2014 ইলেকশনে উনি 1700 ভোটে হেরে গেছিলেন, মোহাম্মদ সলিম সাহেব জিতেছিলেন। 2 প্রার্থী আবার ওরা আমাদের এগেনস্টে ইলেকশন ফাইট করেছিলেন 2019-এ। 19-এর ইলেকশনে আমি দেখলাম 5,10,000 ভোট পেয়েছিল বিজেপি, দেবশ্রী রায় চৌধুরী, আর 4,50,000 ভোট পেয়েছিল কানাল আগরওয়াল টিএমসির। তারপরে সঙ্গে সঙ্গে আর সলিম সাহেব ভোট পালেন আপনার 1,82,000 বা 83,000, আর শ্রীমতী দীপা দাস মুন্সি পালেন 81,000। এর মানে এই 81,000 আর 1,83,000 ভোট যদি সলিম সাহেব আর দীপা দাস মুন্সি না কাটতেন, না নিতেন, না মানুষের ভুল না হতো, তো বিজেপি কখনো এখানে জিততো না। বিজেপির সিট এটা নাই, এটা সিট সবসময় টিএমসির। তারপরেও আমি দেখলাম অনেকগুলো জিনিসে কার্তিক পাল বিজেপির প্রার্থী, সেদিন ও নিজে বলছে কি আমার ফাইটটা হচ্ছে কংগ্রেসের সঙ্গে। এর মানে কংগ্রেসের সঙ্গে আতাত হয়ে গেছে। আর কিছু খবর শুনেছি কি কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট, কংগ্রেসের নেতাগুলোকে এরা বিজেপি ফাইন্যান্স করছে। এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না, কিন্তু আমার কানে এসছে, অনেকগুলো লোক বলছে বিজেপির কাছে মেলা টাকা ওরা ঢালবে ইলেকশনে। কিন্তু টাকা ঢাললো, এই মাটিটা শক্ত মাটি তৃণমূল কংগ্রেসের। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে এবার ভোট হবে। আর 3 নম্বর একটা কথা আরও বলছি আমি একবার আপনাদেরকে, কি যারা ভোট কাটোয়া এসেছে তাদের কোনো আমাদের পশ্চিমবাংলায় জায়গা নেই। কেন? অ্যাসেম্বলি ইলেকশনে 2021-এ ওরা আগে 2019-এ বামের ভোটটা, কংগ্রেসের ভোটটা শিফট করেছিল বিজেপিতে, ওই ভোট ফিরে যায়নি, যার জন্য দিশাহারা হয়ে গেছে। আর ওর মধ্যে থেকে আমরা কিন্তু বিজেপির ভোটটা টানার চেষ্টা করছি। আমি আশাবাদী 42-র মধ্যে 42 আমরা পাবো। আর সঙ্গে সঙ্গে আপনি দেখবেন অধীরবাবুও হেরে যাবেন এবার। অধীরবাবু যে প্রেসিডেন্ট, ইউনিট প্রেসিডেন্ট, এখানকার লিডার অফ অপোজিশন, উনিও হেরে যাবেন, আমার যেটা দীর্ঘ বিশ্বাস। ইউসুফ পাঠান ওখান থেকে জিতবেন, আর আমাদের 42টার মধ্যে 42টা আমরা জিতবো। আর তারপরেও আরেকটা কথা আসছে, আপনারা ভালো করে জানেন যে আজকে যে প্রচার প্রসার আমাদের হচ্ছে, আমরা 10 তারিখে ইন্ডিয়া ডিক্লেয়ার করেছি। আজকে 10 এপ্রিল ক্রস করে যাচ্ছে, 1 মাস আগে। 1 মাসে আমাদের ওয়াল পেন্টিং, তারপরে আপনাদের ফ্ল্যাগ, তারপরে মিছিল, মিটিং, এগুলোতে আমরা অনেক এগিয়ে আসছি। আমাদের রোড শো চলছে, আমাদের নেতারাও এসছে, দিদি আসলেন, রোড শো করলেন আমাদের মুখ্যমন্ত্রী, এবার সভা করে গেলেন। কিন্তু বিজেপির এখনও খোঁজে মাঠ পাচ্ছে না, যে মাঠে যাচ্ছে কি লোক হবে কিনা সন্দেহ হচ্ছে। আর কংগ্রেসে তো কোনো মিটিং মিছিল হবে না, এরা সোশ্যাল মিডিয়া, তারা পলিটিক্যাল সুঝবুঝ নাই, তাদের ম্যাচুরিটি লেভেল নাই। সংখ্যালঘুরা কোনো মতেই ওনার কথা অনুযায়ী ভোট কংগ্রেসে দিবে না। জানে কংগ্রেসে ভোট দিলে বিজেপি এখানে বাইর হয়ে যাবে, যার জন্য ওরা কংগ্রেসে ভোট দিবে না। এক, বিজেপির নেতাগুলো চাচ্ছে কি যে করে কিছু সংখ্যালঘু ভোট যদি চলে যায়, কিছু তৃণমূল কংগ্রেসের ভোট যদি চলে যায়, তো আমরা সিটটা জিতে নিয়ে যাব। তো সিটটা জেতার মতো পজিশন নাই ওদের। আপনি দেখবেন এবার আমরা প্রার্থী করেছি, আমাদের দিদি অনেক চিন্তা করে প্রার্থী করেছেন। কোথায়? রায়গঞ্জে, যেখানে আমরা 52,000 ডাউন পেয়েছিলাম। কালিয়াগঞ্জে, যেখানে আমরা 57,000 ডাউন পেয়েছিলাম। হেমদাবাদ, 7টা পঞ্চায়েত যেখানে আমরা ডাউন পেয়েছিলাম, ওই সাইডে প্রার্থী হয়েছে। আর রায়গঞ্জে কোনো দিনে আমরা প্রার্থী করতে পারিনি, কোনো দল করতে পারেনি। রায়গঞ্জের যেখানে রায়গঞ্জে মাল্টিপল হসপিটাল আছে, যেখানে ইউনিভার্সিটি আছে, যেখানে মেডিকেল কলেজ আছে, যেখানে ডিএম অফিস আছে, একটা ঐতিহাসিক জায়গা। ওই ঐতিহাসিক জায়গাটাতে আমরা এবার প্রার্থী করতে পেরেছি। আর আমাদের প্রার্থীর দেখার পর তারপরে ওরা শিফট করে দিল দেবশ্রী রায় চৌধুরীকে, যিনি এমপি ছিলেন, উনি শিফট হয়ে গেলেন কোথায়? উত্তর কলকাতা। কেন হলেন? 5 বছর দেখা যায়নি, 5 বছরে কিছু করেনি। মোহাম্মদ সলিম নিজের সিট ছেড়ে শিফট হয়ে গেলেন কোথায়? মুর্শিদাবাদে। ভয়ের চোটে এখানে আসেনি। কেন আসেনি? একমাত্র কারণ লোকের সঙ্গে ওনার আলাপ নাই, কোনো আতাত নাই, আর লোকের সঙ্গে কোনো দিনে ও যোগাযোগ করেনি, যার জন্য উনি লেফট ফ্রন্ট ওনাকে শিফট করে মুর্শিদাবাদে দিয়েছে। এর মানে এখানে সিপিএমের মাঠ নাই,
কংগ্রেসেরও মাঠ নাই, বিজেপিরও মাঠ নাই, একমাত্র মাঠ আছে তৃণমূল কংগ্রেসের। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের জিতবে, না জেতার কোনো প্রশ্নই নাই। আল্লাহ ভগবানের কাছে আমরা দোয়া করছি কি 3টা তেওহার আছে, 3টা পরব আছে, 3টা উৎসব আছে, আর চতুর্থ উৎসব হলো আমাদের ইলেকশন। এই 4টা উৎসব আমরা ভালো করে পালন করে আমরা এই বাংলাকে সুস্থ রাখার চেষ্টা করছি। থ্যাংক ইউ। প্রথমত কথা হচ্ছে যে ষাটঘাট যে তৃণমূলের অভিযোগটা করছে, ওপেন তৃণমূল, কংগ্রেস, সিপিএম আর কংগ্রেস সবাই মিলে একসাথে বৈঠক করছে, জোটের বৈঠক করছে, তারা একসাথে সভা করছে। হ্যাঁ, সেটা মানুষকে বললে হবে না যে বিজেপির সাথে ষাটঘাট আছে। এখানে বিজেপি ভার্সেস আদার্স লড়াই হচ্ছে, তো ওর জন্য এই কথাটা আছে না। আর তারপর দ্বিতীয় কথা হচ্ছে গোলাম সারবার যেটা বলেছে যে তৃণমূলকে রুখতে গেলে মাইনরিটিদের বলছে, যেহেতু তৃণমূল মাইনরিটি নিয়ে রাজনীতি করছে, তারা খোলাখুলি মাইনরিটিদের, মুখ্যমন্ত্রী মাইনরিটিদের নিয়ে কথা বলছে, রোজা রাখছেন, ইফতারি করছেন, হ্যাঁ, সংখ্যালঘুদেরকে উনি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং সংখ্যালঘুদের বাংলাদেশের সংখ্যালঘুরাই বেশি নির্যাতিত হচ্ছে এবং বঞ্চিত তারা। তার জন্য তারা বলেছে যে বিরোধী দল তো আরও আছে, কিন্তু তৃণমূল বাদ দিয়ে সেসব, যদি বিজেপিকে ভোট দিতে না পারো তাহলে বিরোধী অন্য দলকে দাও, তবু তৃণমূলকে ভোটটা দিও না, এই কথাটা বলেছে। সে বলেনি যে বিজেপিকে না দিলে কংগ্রেসকে ডাইরেক্ট ভোটটা দাও। উনি তো কংগ্রেসেরই কথা বলছেন যে বিজেপি। আমি কি বলছি, তাহলে এখানে বিরোধী কে আছে? এই লোকসভাতে বিরোধী কে আছে? বিরোধীকে ভোটটা দিতে বলেছে, এবং সেটাকেই তৃণমূল বলছে বিজেপি কংগ্রেস ষাটঘাট। দেখুন, এখানে বিজেপির কংগ্রেস ষাটঘাট না, এখানে তৃণমূল, সিপিএম আর কংগ্রেস এরা ষাটঘাট করে এই রাজ্যে প্রতিটা লোকসভা নির্বাচনে তারা লড়াই করছে, এবং তারা বন্ধুত্বপূর্ণ লড়াই করছে। আপনারা দেখছেন যে এখানে সিপিএম বা কংগ্রেসের কোনো বড় কার্যক্রম হচ্ছে, কোনো বড় কিছু হচ্ছে কি? করছে না। কেন তারা করছে না? তারা ইন্ডিজোটের নাম করে এখানে একটা বন্ধুত্বপূর্ণ লড়াই করছে। কেন এখানে এখন অব্দি রাহুল গান্ধী আসছেন না ভিক্টোরিয়া প্রচারে? কেন প্রিয়াঙ্কা গান্ধী আসছেন না? কেন কংগ্রেসের বড় বড় লিডাররা আসছে না? কেন সীতারাম ইয়েচুরি এরা আসছে না? প্রকাশ কারাতরা কেন আসছেন না? কেন বামপন্থী নেতাদেরকে দেখা যাচ্ছে না কংগ্রেসের হয়ে এখানে রাস্তায় নামতে? তাহলে এখানে কারা বন্ধুত্বপূর্ণ লড়াই করছে, গোটা ভোটাররা তারা জেনে গেছে, তারা বুঝতে পারছে এটা তৃণমূল আর কংগ্রেস আর বাম জোটের এটা একটা মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া অন্য কিছু না। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।